This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার রেশন ব্যবস্থার আকাশে দুর্নীতির মেঘ এখনো কাটেনি কি? সর্বভারতীয় ফেয়ার প্রাইস সব ডিলার সংগঠনের নেতা বিশ্বম্ভর বসুর একগুচ্ছ অভিযোগের পরে এই প্রশ্নই জোরালো হয়েছে। তার অভিযোগ, নিম্নমানের আটা বিলি করে মুনাফা লুটছেন খাদ্যমন্ত্রী থেকে বেশ কিছু অফিসার। এই ইস্যুতেই ইডি তদন্তের প্রসঙ্গ পর্যন্ত তুলে এনেছেন তিনি। বিষয়টিকে ঘিরে ফের তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। এমন অনেক সময় এক্সপায়ারি হয়ে গেছে, সেই বাতিল হওয়া আটা মানুষের হাতে তুলে দিতে হচ্ছে। আর মুনাফা পাচ্ছে ফ্লাওয়ার মিলার, মুনাফা পাচ্ছে খাদ্য দপ্তরের বেশ কিছু অফিসার, খাদ্যমন্ত্রী স্বয়ং। রেশন দুর্নীতিকাণ্ড প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছিল বাংলা জুড়ে। ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 15 মাস পর তিনি জামিন পেয়েছেন, কিন্তু রাজ্যে রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠা বন্ধ হয়নি। এবার তাতে অন্য মাত্রা যোগ করলেন সর্বভারতীয় ফেয়ার প্রাইস এমআর ডিলার সংগঠনের সর্বভারতীয় সভাপতি বিশ্বম্ভর বসু। সরাসরি কারো নাম করলেন না, কিন্তু রেশনে দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের একাংশকে কাঠগড়ায় তুলেছেন তিনি। আর সেটা প্রমাণিত, ইডি প্রমাণ করে দিয়েছে। রেশনের খাদ্যশস্য নিয়ে আমি বিশ্বম্ভর বসু 20 কুইন্টাল বেচেছি, 30 কুইন্টাল বেচেছি, 50 কুইন্টাল বেচেছি। এরা ট্রাককে ট্রাক, ওয়াগনকে ওয়াগন এরা বেচে দিয়েছে। কোটি কোটি টাকার লেনদেন হয়েছে পশ্চিমবাংলায়, আজ সেটা প্রমাণিত। ইডি প্রমাণ করে দিয়েছে। আজকে গম নিয়ে, রেশনের গম নিয়ে, রেশনের খাদ্যশস্য নিয়ে আমি বিশ্বম্ভর বসু 20 কুইন্টাল বেচেছি, 30 কুইন্টাল বেচেছি, 50 কুইন্টাল বেচেছি। এরা ট্রাককে ট্রাক, ওয়াগনের পর ওয়াগন বেচে দিয়েছে। রেশন সংগঠনের নেতার তোপে খাদ্য দপ্তর, নাম না করে প্রাক্তন ও বর্তমান খাদ্যমন্ত্রীকে নিশানা। উনি তো অনেক কিছু দাবি করছেন, কিন্তু আমার মনে হয় যে উনি মাঝখানে দিল্লিতে গিয়েছিলেন কমিশন বাড়াবার জন্যে। আলটিমেটলি কমিশন বাড়াবার জন্যে পারেননি। ভারতবর্ষের যে রেশন দেওয়ার সূচকে আমরা কিন্তু আমাদের ডিপার্টমেন্টের সুনাম প্রচুর। রেশনের খাদ্যশস্যের উপর বাংলার কোটি কোটি মানুষ নির্ভরশীল, কিন্তু গরিবের অন্নে থাবা বসিয়েছে দুর্নীতির কারবারিরা। এই অভিযোগের তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পূর্ব মেদিনীপুরের কাঁথির সভাতে সেই বিষয়টিকেই খুঁচিয়ে দেন রেশন ডিলার সংগঠনের নেতা, যা নিয়ে আবারও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটি রেশনের দোকান থেকে তৃণমূল কংগ্রেস নেতারা তোলে, এবং সেই তোলার সিস্টেম পাড়ার নেতা থেকে শুরু করে, যে রেশন দোকানে তোলা তুলছে সেখান থেকে শুরু করে একদম খাদ্যমন্ত্রী অবধি আছে। তোলা ছাড়া তো মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তৃণমূল সেরকম তোলা ছাড়া বাঁচতে পারে না। 2021 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলায় দুয়ারে রেশন প্রকল্প চালুর আশ্বাস দিয়েছিল শাসক দল, কিন্তু তাতে আপত্তি তোলে রেশন ডিলারদের সংগঠন, জল গড়ায় আদালত পর্যন্ত। কিন্তু সেই প্রকল্প বাতিলের দাবি এখনো উঠছে। দুয়ারে রেশন যেদিন চালু হয়েছিল, বিশ্বম্ভর বসু সেদিনকে উপস্থিত ছিলেন। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট, ওনার নিজের তাগিদে হয়তো বলছেন। গরিব মানুষের পেট ভরাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণবন্টন ব্যবস্থা, কিন্তু তা নিয়ে বারবার অভিযোগ উঠেছে। প্রশ্নের মুখে পড়েছে খাদ্যমন্ত্রী থেকে আধিকারিকদের ভূমিকা। আবার নিম্নমানের রেশন বন্টনের অভিযোগ রয়েছে রেশন ডিলারদের একাংশের বিরুদ্ধে। তাহলে কি প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির পরেও পরিস্থিতি বদলায়নি? বন্ধ হয়নি অবৈধ কারবার? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। কনিষ্ক মাইতি, দীপঙ্কর দাস ও রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। বৈধ কার্তুজের কোটাতেই চলছিল অবৈধ কারবার। অবিকৃত কার্তুজকেই বিক্রি দেখিয়ে রেজিস্টারে কারচুপি। ক্যানিংয়ে কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। সূত্রের দাবি, বিবাদী বাগের দোকানের কর্মীর হাত ধরেই মুঙ্গেরে কার্তুজ পাচার হতো। খতিয়ে দেখা হচ্ছে দোকানের শেষ 5 বছরের স্টক। বেআইনি কার্তুজ কারবারে জড়িয়ে আরও কোনো দোকান? তদন্তে এসটিএফ। এ যেন সর্ষের মধ্যে ভূত। খাস কলকাতার বুকে লাইসেন্সপ্রাপ্ত বন্দুকের দোকান থেকেই চলছে কার্তুজ পাচার, তাও আবার লালবাজারের নাকের ডগায় বিবিডি বাগে। এসটিএফ সূত্রের দাবি, বন্দুকের বৈধ কার্তুজের কোটাতেই চলছিল অবৈধ কারবার। অবিকৃত কার্তুজ বিক্রি দেখিয়ে কারচুপি হচ্ছিল রেজিস্টারে। সেই কার্তুজই হাতে হাতে পৌঁছে যাচ্ছিল দুষ্কৃতীদের ডেরায়। শুক্রবার জীবনতলায় কার্তুজ পাচার করার সময় 4 অস্ত্র কারবারিকে হাতে নাতে গ্রেফতার করে এসটিএফ। ধৃতদের মধ্যে জয়ন্ত দত্ত বিবাদীবাগের ওই দোকানের দীর্ঘদিনের কর্মী।
এই যোগসূত্রে সোমবার বিবাদীবাগের দোকান মালিককে তলব করে এসটিএফ। বিবাদীবাগের লাইসেন্সপ্রাপ্ত এই যে অস্ত্র বিপণী রয়েছে, এখানকার কর্মী জয়ন্ত দত্তর হাত ধরেই বেআইনি অস্ত্র কারবারিদের কাছে বিভিন্ন সময় পৌঁছে যেত কার্তুজ। তবে শুধুমাত্র এই একটি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী নয়, এ ধরনের আরও যে সমস্ত অস্ত্র বিপণী রয়েছে সেখানে যে সমস্ত আগ্নেয়াস্ত্র বা কার্তুজ বিক্রি হয় তার সবটাই তৈরি হয় অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 190টি কার্তুজ, লাইসেন্সপ্রাপ্ত .32 বোরের পিস্তল। এমনিতে প্রতিটি কার্তুজ 120 টাকা হিসেবে বিক্রি করেন ডিলাররা। অস্ত্র পাচারকারীরা সেই কার্তুজে বিক্রি করেন 500 থেকে 600 টাকায়। বেঙ্গল এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে প্রত্যেকটি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের একটি বার্ষিক কোটা হয়, যে কোটা অনুযায়ী কার্তুজ কিনতে পারেন সেই অস্ত্র ব্যবহারকারী বা সেই লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র ব্যবহারকারী। সেক্ষেত্রে সর্বনিম্ন 10, 50 থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় 200টি পর্যন্ত কার্তুজ বছরে কেনা যায়। জয়ন্ত যে ডালহৌসি এলাকার একটি বৈধ লাইসেন্স ডিলার বা অস্ত্র ডিলার তার কাছে কাজ করত, সে এই কোটাকে ব্যবহার করেই কোনো অস্ত্র ব্যবহার করে যদি 10 থেকে 20টি কার্তুজ কিনতে যায়, তাকে কাগজে কলমে 10 থেকে 20টি কার্তুজ বিক্রির বিল দিলেও আদতে সেই সংখ্যাটা সে বাড়িয়ে নিত। ধৃতদের জেরায় কার্তুজ কাণ্ডে বিহারের মুঙ্গেরের যোগ মিলেছে বলে সূত্রের খবর। বিবাদীবাগের দোকান থেকে যে ধরনের কার্তুজ পাচার হতো তার জন্য উপযুক্ত বন্দুক তৈরি করানোর অধিকাংশ বরাতই যেত মুঙ্গেরে। রবিবার বসিরহাট থেকে ফারুক মালিক নামে আরও এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, 4টি ফ্যাক্টরি মেড কার্তুজ মিলেছে। তদন্তকারীদের অনুমান কেবলমাত্র বিবাদীবাগের একটি দোকান নয়, উদ্ধার হওয়া কার্তুজ কলকাতার অন্যান্য লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে পাচার হয়ে থাকতে পারে। তাহলে কত বড় এই নেটওয়ার্ক? বন্দুকের একাধিক বৈধ দোকানে কি ছড়িয়ে পড়েছে তার জাল? তদন্তে গোয়েন্দারা। সুজয় পাল ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। কিন্তু প্রশ্ন হলো, আগ্নেয়াস্ত্র ঢুকছে কিভাবে? পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। এসটিএফ কি ঘুমোচ্ছিল এতদিন? আমাদের সকলের প্রিয় বিধায়ক তথা অধ্যক্ষ আমি তো মনে করি যে এটা পুলিশের ব্যর্থতা, যে তারা এই যে আমাদের এত আগ্নেয়াস্ত্র ঢুকে গেল কি করে, এটা তাদের দেখা উচিত। কোন রাজ্য থেকে আসছে, কিভাবে আছে, এটা তদন্ত করে দেখা অনেক আগে উচিত ছিল। কার্তুজ কাণ্ডে এবার তৃণমূল যোগ। গতকাল জীবনতলা থেকে ধৃত আসিফ ইকবাল গাজী ও আব্দুল সেলিম গাজী তৃণমূল যোগ। আসিফ ইকবাল গাজী তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং ধৃত আব্দুল সেলিম গাজী স্ত্রী ও তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। দুজনের বাড়ি হাসনাবাদের মুরারিশা গ্রামে। তৃণমূল তো করছে এই অবৈধ অস্ত্রের ব্যবসা, তৃণমূলের দ্বারাই গোটা রাজ্য জুড়ে পরিচালিত হচ্ছে। অবৈধ বোম, অবৈধ গুলি, নচেত একজন মুখ্যমন্ত্রী বলার পর, যিনি স্বয়ং পুলিশ মন্ত্রী, তিনি বলার পরও যদি অবৈধ অস্ত্র উদ্ধার না হয়, এর মানেটা কি? পুলিশ জানে না এরকম তো হতে পারে না। পুলিশ সব জানে কোথায় কি হচ্ছে, কোথায় মদের ভাটি চলে, কোথায় জুয়ার আসর বসে, কোথায় মধুচক্র চলে, পুলিশ সব জানে। অবৈধ অস্ত্র কোথাও আছে সেটাও পুলিশের কাছে খবর আছে। আপনারা অফ ক্যামেরায় জিজ্ঞেস করুন, পুলিশ আমাদেরকে বলে দেবে। কিন্তু তারপরেও যখন পুলিশ এগুলো উদ্ধার করছে না, তার মানে মুখ্যমন্ত্রীর মৌন সম্মতি আছে, এবং তার সেই মৌন সম্মতিকে হাতিয়ার করে নিচুতলার তৃণমূল কংগ্রেস নেতারা যারা, তারা এই প্রোগ্রাম চালাচ্ছে, এই কর্মকাণ্ড চালাচ্ছে। এদিকে জীবনতলায় অস্ত্র উদ্ধার নিয়ে তুঙ্গে নওশাদ শওকত তরজা। শওকত ঘনিষ্ঠরা জড়িত দাবি করছেন ভাঙড়ের বিধায়ক। নওশাদকে পাগল বলে পাল্টাতো ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। আর যারা গ্রেফতার হয়েছিল সেই সময় কোন বিধায়ক দায়িত্ব নিয়ে জামিন করিয়েছে দেখলে বোঝা যাবে। মমতা ব্যানার্জি মহাশয় অনেক আগে বলেছিল তুই তো বোম্বা দিস, সার্টিফিকেট দিয়েছিল। আবার সেই জীবনতলা থেকে শওকত বাবুর খুব ঘনিষ্ঠ মানুষের কাছ থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। এই সমস্ত অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে পঞ্চায়েত নির্বাচনেই তো আমাদের উপরে হামলা চালিয়েছিল এরা। পাপ বাপকে ছাড়ে না। আসলে একটা হতাশাগ্রস্ত একটা পাগল, মানে এর মহামারী রোগ হয়েছে। যে 4 জনকে অ্যারেস্ট করেছে পুলিশ, তার 3 জন হচ্ছে উত্তর 24 পরগনা, আর একজন যেটা আছে এ হচ্ছে প্রথম দিন থেকে সিপিএম করে, আমাদের সঙ্গে কোনো রিলেশন নেই। আমাদের এত অসুবিধা হয়নি যে এখানে সমাজ বিরোধীদেরকে সহযোগিতা করতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে। শওকত মোল্লা সেই রাজনীতি করে না। এই ধরনের কথা বলে বাজার গরম করে খুব বেশি লাভ হবে না নওশাদ সিদ্দিকীর। আমাদের চর্চা না করে, সমালোচনা না করে একটু নিজের জায়গাটা একটু মন দিতে বলুন, তাতে কাজ।
চোখ রাখবো এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরে। তৃণমূলের অধ্যাপক সংগঠন করলে তবেই সরকারি কমিটিতে নাকি জায়গা মেলে। এই মুহূর্তের অন্যতম চাঞ্চল্যকর তথ্য TV9 বাংলার কাছে। তৃণমূলে অধ্যাপক সংগঠন করলে তবেই সরকারি কমিটিতে নাকি জায়গা মেলে, কথা কিছুটা সত্যি। বিস্ফোরক স্বীকারোক্তি খোদ রাজ্যের শিক্ষামন্ত্রীর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, শিক্ষামন্ত্রীর স্বীকারোক্তিটা যদি একটু স্পষ্ট করো। দেখো, শিক্ষামন্ত্রী বলছেন যে সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে যে কমিটি হয়, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কমিটি তৈরি হয়, তাতে তারাই জায়গা পাবেন যারা তৃণমূলের অধ্যাপক সংগঠন করেন। তার ব্যাখ্যায় শিক্ষামন্ত্রী কি বলছেন, যে তিনি রাজনৈতিক ব্যক্তি, তিনি সরকারি অফিসে যখন কাজ করেন তখন তিনি সংগঠনের উপযুক্ত ব্যক্তিদেরই সেই কমিটিতে বসাবেন। তিনি বাইরের সংগঠনের কাউকে নেবেন কেন, এই প্রশ্ন তিনি করছেন। শুধু তৃণমূল করেন বলে কোন শিক্ষক বা অধ্যাপক তিনি অপাঙ্ক্তেয় অর্থাৎ একই পংক্তিতে বসার অযোগ্য তা হতে পারেন না। অর্থাৎ শিক্ষামন্ত্রী তিনি কার্যত প্রকাশ্যে স্বীকার করে নিলেন যে যারা তৃণমূলের অধ্যাপক সংগঠন করবে তারা সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের কমিটিগুলোতে সুযোগ পাবে। যে অভিযোগ বিরোধীরা এতবার ধরে করেছে, সেই অভিযোগে কার্যত শিলমোহর বসিয়ে দিলেন খোদ শিক্ষামন্ত্রী। যদিও তিনি ব্যাখ্যায় বলছেন যে তারা যথার্থ শিক্ষাবিদদের নেন, সেক্ষেত্রে কেউ যদি তৃণমূলের সমর্থক হন, কেউ যদি ওয়েব কুপার সমর্থক হন, তাদেরকে কেন তারা বাদ দেবেন? স্বাভাবিকভাবেই রাজ্যে বিরোধী দল যে অভিযোগ করে যে তৃণমূল করলে, তৃণমূলের সংগঠন করলে, তৃণমূলের অধ্যাপক সংগঠন করলে তবেই এই কমিটিগুলোতে সুযোগ পাওয়া যায়, তাতে কার্যত ক্যামেরার সামনে শিলমোহর বসালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুমন, তোমার কথা সূত্র ধরেই রাজ্যের শিক্ষামন্ত্রীর স্বীকারোক্তিটা ঠিক কি আপনাদের একবার শোনাই। তবে বিরোধীরা একটা প্রশ্ন করে আপনাদের এই সংগঠনকে নিয়ে, যে এই সংগঠন করলেই তবে ওদের কোনো কমিটিতে যাওয়া যায়, কোথাও বসা যায়, সরকারি অফিসে যাওয়া যায়, অন্যদের সাথে। এর অংশ তো সত্যতা আছে, তার কারণে এটা সরকারের সঙ্গে থাকা সংগঠন। আমি এর সভাপতি, তো আমি সরাসরি রাজনৈতিক লোক। তা আমার এখানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোন কমিটি যদি হয়, সেখানে তো আমি চাইবো যে আমার সংগঠনের লোকই থাক। বাইরের সংগঠনের লোক থেকে বড় কথা হচ্ছে যথার্থ শিক্ষাবিদ যিনি, তাকে তো আমরা নিচ্ছি। শিক্ষাবিদ নন্দিনী মুখোপাধ্যায় গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন একটু জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন নন্দিনী দেবী, আপনাকে স্বাগত জানাই। তৃণমূলের অধ্যাপক সংগঠন করলে তবেই সরকারি কমিটিতে জায়গা মেলে, কে বলছেন? একেবারে রাজ্যের শিক্ষামন্ত্রীর স্বীকারোক্তি, আপনার প্রতিক্রিয়া। দেখুন, এরা একেবারে নির্লজ্জতার শেষ সীমায় পৌঁছে গেছে, মানে কোনো লজ্জা বোধটাই এদের একেবারে নেই। ইনি একজন মন্ত্রী, একজন জনপ্রতিনিধি, ভাবতে লজ্জা করে উনি মন্ত্রী মানে কি শুধুমাত্র ওই ওয়েব কুপার মন্ত্রী নাকি? ওয়েব কুপাতে যে শিক্ষকরা সংগঠন করবেন তাদের মন্ত্রী নাকি? উনি একজন শিক্ষামন্ত্রী মানে শিক্ষার সমগ্র দায়িত্ব, রাজ্যের শিক্ষার সমগ্র দায়িত্ব ওনার হাতে। এবং সেখানে দাঁড়িয়ে কি করলে শিক্ষা রাজ্যে উন্নত হবে, স্কুল শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা, কলেজ শিক্ষা সবটা ওনাকে চিন্তা করতে হবে। উনি বলছেন ওয়েব কুপা হলে সরকারি কমিটিতে থাকবেন। এমনিতে ওনারা সরকারি কমিটিতে ওয়েব কুপার লোকজনকেই রেখে থাকেন, সেটা আমরা জানি, কিন্তু নির্লজ্জভাবে সেটা এখন প্রকাশ্যে। আমি আরো একটা লাইন সংযোজন করতে চাইবো, তিনি বলছেন সরকারি কমিটিতে নিজের সংগঠনের লোককেই চান। সেটাই তো, মানে বেসিক্যালি ওনার মানে পুরোটাকে একেবারে রাজনীতির খাঁচায় ভরে ফেলতে চাইছেন। সেখানে শিক্ষার ভালোর দিক বা ইত্যাদি কোনো ভাবনারই নেই। সংগঠনের লোক বসিয়ে দেওয়া মানে হচ্ছে নিজেদের কবজায় সবটা নিয়ে আসা। যে দুর্নীতি আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখেছি সেটাকে আরো প্রকট করে দেওয়া এবং আরো বেশি দুর্নীতি করার সুযোগ করে দেওয়া, এবং সেই জায়গাটায় ওনারা একেবারে চালাতে চাইছেন। সমস্ত পদে তৃণমূল শিক্ষক সংগঠনের লোকজনকে বসিয়ে দেবেন এবং পরবর্তীকালে নিশ্চয়ই ওনাদের কিছু না কিছু তো সুবিধা এই জায়গা থেকে আসছেই, রাজনৈতিক সুবিধা, রাজনৈতিক ফায়দা, যেটা নির্লজ্জভাবে ওনারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা একটা ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। জানি না এই শিক্ষা আগামী দিনে রাজ্যকে কোথায় নিয়ে যাবে, রাজ্য আগামী দিনে কোন দিকে আদৌ আমরা হতে পারে সেটা তার কথাতে স্পষ্ট। অনেক ধন্যবাদ নন্দিনী দেবী। নন্দিনী মুখোপাধ্যায় বিশিষ্ট শিক্ষাবিদ, তার প্রতিক্রিয়া তিনি জানালেন। এবার একটু চোখ রাখা যায় নিউ দিল্লি স্টেশনের দুর্ঘটনার খবরে। নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু, বাড়ছে রাজনৈতিক চাপানুতার। এই ঘটনায় রেলের ব্যর্থতা ও সরকারের অসংবেদনশীলতাই ফের প্রমাণিত। ঘটনার সময় কি হয়েছিল, স্টেশনের সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনা হোক,
দাবি করছেন কংগ্রেস মুখপাত্র পাবন খেরা। ফের প্রমাণিত হলো মোদী সরকার প্রচারে ব্যস্ত, তদন্ত দাবি করে সুর চড়ালো তৃণমূল নেতৃত্ব। মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশ করুক সরকার, মৃতের সংখ্যা লুকোনোর পাপ যেন না করে বিজেপি সরকার। পোস্ট অখিলেশ যাদবের, রেলের গাফিলতিতেই এই বিপর্যয়, প্রতিক্রিয়া প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের। ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা সেই ছবি তুলে ধরেছি যে গতকাল হুড়োহুড়ি কোন স্টেশনে হয়েছিল। 14 এবং 15 নম্বর স্টেশনের মাঝে দুটি ট্রেন লেটে আসে এবং একটি কুম্ভ যাওয়ার জন্য ট্রেন দিয়ে দেওয়া হয় এবং প্রচুর মানুষের ভিড় এক জায়গায় হয়ে গিয়ে হুড়োহুড়ি ছুটোছুটি এবং তারপরে পদপিষ্টের ঘটনায় 18 জনের মৃত্যু। সেই স্পট থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, তুমি খুব সুন্দরভাবে আমাদের দর্শক বন্ধুদের সামনে গোটা বিষয়টিকে ছবির মতো তুলে ধরেছিলে, কিভাবে দুর্ঘটনা ঘটলো। আরও একবার তোমার থেকে দেখতে চাইবো সেই স্পটের লোকেশনে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানকার ছবিটা কি, কিভাবে দুর্ঘটনা ঘটলো, কেন হুড়োহুড়ি, অ্যানাউন্সমেন্টে সমস্যা হলো, মানুষ কিভাবে অন্য স্টেশনে যেতে চেয়েছিলেন, গোটা বিষয়টা যদি তুলে ধরো। দেখো, এই মুহূর্তে আমরা নয়াদিল্লি স্টেশনের বাইরে রয়েছি, আমাদের ঠিক পিছনে রয়েছে নয়াদিল্লি স্টেশন। এখন আমরা যে ছবি দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে, যে এখানে সিকিউরিটি ফোর্স প্রতি মুহূর্তে বাড়ছে। অর্থাৎ একদিকে যেমন রেল পুলিশ রয়েছে, আরপিএফ রয়েছে, তার পাশাপাশি র্যাফ রয়েছে এবং আধা সামরিক বাহিনী, বিরাট বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। তার কারণ যখনই প্রয়াগরাজমুখী কোনো ট্রেন ঢুকছে, যে ব্যবস্থাপনা নতুন করে গতকালের ঘটনার অভিজ্ঞতার প্রেক্ষিতে করা হয়েছে, কোনো ব্যবস্থাপনাই তখন আর কাজ করছে না। স্লিপার ক্লাস বা জেনারেল কম্পার্টমেন্টগুলিতে মানুষ যেভাবে হুড়োহুড়ি করে ঢুকছে, জানলা ভেঙে বা খোলা জানলা দিয়ে মহিলা শিশুদের ঢোকানো হচ্ছে, মানুষ ঢুকছে, টয়লেটের জানলার কাঁচ ভেঙে সেখান দিয়ে মানুষ ঢুকছে। আজও সেই একই ছবি আমরা TV9 বাংলার ক্যামেরায় তুলে ধরেছি এবং সেই ছবি আমরা দর্শকদের দেখিয়েছি। ইতিমধ্যেই আজকে সকাল থেকে এই ঘটনা কেন ঘটল, এই ঘটনার নেপথ্যে দায় কার, তা খুঁজতে ইতিমধ্যেই কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে একেবারে রেল মন্ত্রক তারা নেমে পড়েছে। সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়ি ছুটে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তিনি তাকে যাবতীয় রিপোর্ট করেছেন এবং সেই বৈঠকে নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় রেল ও সরকারকে কাঠগড়ায় তুলেছেন রাহুল গান্ধী। এই ঘটনা রেলের ব্যর্থতা ও সরকারের অসংবেদনশীলতাই ফের প্রমাণ করলো। প্রয়াগরাজে যাওয়ার জন্য পুণ্যার্থীদের ভিড়ের কথা জানতো প্রশাসন, আরও ভালো ব্যবস্থাপনার প্রয়োজন ছিল। সরকারকে নিশ্চিত করতে হবে যেন অব্যবস্থা এবং গাফিলতির জন্য একজনেরও মৃত্যু না হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাহুল গান্ধীর। অব্যবস্থার একটা বিষয় উঠে আসছে জ্যোতি, সত্যি কথাই যে কথা কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে কয়েক ঘন্টার ব্যবধানে প্রায় 1,500 টিকিট সেল হয়ে গেছিল এবং একটা যে পরিকাঠামোগত সমস্যা রয়েছে তার জন্য একটা মিটিংও হয়েছিল, তারপরেও এতজনের পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটলো। তাহলে রাহুল গান্ধী বা অন্যান্য নেতৃত্ব যে কথা বলছেন, পোস্ট করছেন, সেটা তো কোথাও গিয়ে সত্যিই প্রমাণিত হচ্ছে। দেখো, জাতীয় রাজনীতির শিরোনামে এই মুহূর্তে রেল রয়েছে। আমরা যে বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ে শেষ হতে আমরা দেখলাম, সেখানেও কিন্তু কুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে বারবার ধরে প্রশ্ন উঠছিল, অর্থাৎ কুম্ভ মেলা পরিচালনার পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছিল। এবারে রেল কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে। তার কারণ যেভাবে আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে এই ব্যবস্থাপনাকে ঘিরে রাজনৈতিক কৃতিত্ব নেওয়ার একটা বিরাট চেষ্টা চলেছে, তাকে ঘিরে কিন্তু এই মুহূর্তে বারবার ধরে যে পাল্টা প্রত্যাঘাত যে হবে তা কিন্তু সম্পূর্ণভাবে প্রত্যাশিত। এবং সকাল থেকে আমরা সেই ছবিটাই দেখছি যে রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, অন্যান্য বিরোধীরা তারা সরাসরিভাবে একটা রাজনৈতিক চাপানোতা শুরু হয়েছে এবং পুরো সমালোচনার ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে। আপাতত তোমাকে ধন্যবাদ। চোখ রাখবো আবহাওয়ার খবরে। ফাল্গুনের শুরুতে ভিজতে চলেছে বাংলা। বুধ থেকে শনি 4 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।